এত বড় সাহস ওরা পায় কিভাবে? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘিরে ওনার বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি। বাসভবন আসলো ওখানে কিন্তু আসলে ওনার কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল করতে হবে। স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, পুরো ভিডিওটা আগে দেখেন, তারপর আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হলো আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতঃপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে। তারপরে ইলিয়াস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে, আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানী পেয়েছেন ইলিয়াস হোসেন। কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারীবাদ চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন। প্রেম নাকি পরকীয়া, নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার। এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত, তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায়। ইলিয়াস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয়, ভারতের হয়ে কাজ করছে। তবে তিনি নিজে সরাসরি করছেন না, প্রথম আলোর মাধ্যমে করছেন। আর করছেন বললে ভুল হবে, নজরুল করতে বাধ্য হচ্ছেন। ইলিয়াস হোসেন দাবি করেছেন হানি ট্রাপে ফেসেছেন আসিফ নজরুল। ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলোর সাংবাদিক উম্মে শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন। আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন। এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও। জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন। কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন। অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন, যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটে। তদুপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ। ফলে সারা দেশে মুজিব মূর্তিসমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি। ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব। বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার। সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছে। প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে। 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই। শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট। যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর। বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে। ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে, তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল। সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা। শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে। পক্ষান্তরে 15 বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং। শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানীর চাকরির মেয়াদ 2 বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল। এটিও তার গোপন এজেন্ডার অংশ। হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনো। নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই। তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের। জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে। কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি ABM খায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে।
যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশু করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না। মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান। আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানুগ ফলাফল করতে না পারে, চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের। যে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে। তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সবপ্রকার মামলা এক আদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল, আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায়। সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন, পাশাপাশি অনেক বিশ্লেষকরাও। ১.৫ দশকের মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি। সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন, ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে। ইতিমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে, তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। মাসুদ মজুমদার আরও বলেন, এই গণ অভ্যুত্থান হাইজ্যাককারী এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত। আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই। অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর। বাট দুর্ভাগ্যের বিষয়, জাতি এখনও নিশ্চুপ। বিশ্লেষকদের অভিযোগ, নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি। এর আগে তিনি মাঠে ছেড়েছেন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন। আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই, সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বলি কপচাচ্ছেন। যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদের আনকনভিক্ট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, নজরুলই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন। বিএনপি পন্থীরা বলছেন, স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনার যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা। সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয়। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ। এমন অজস্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া। কেউ আর নজরুলকে উপদেষ্টা পদে চায় না। দর্শক, আপনিও কি নজরুলের অপসারণ চান? আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। কথা হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল শুরু থেকে, মানে আন্দোলনের শুরু থেকে কিরকম করছে না করছে অনেকে জানেন, অনেকে জানেন না। আসিফ নজরুল একটা বাইং মাছ। আসিফ নজরুল হচ্ছে একটা বাইং মাছ। কিরকম বাইং মাছ? বাইং মাছ এরকম যে কাদার মধ্যে থাকবে ঠিক হয়, কিন্তু কাদা গায়ে লাগাবে না। সেটা আবার কিরকম? সেটা এরকম যে সে কিন্তু এক এক সময় এক একটা রূপ দেখায়। মানে যখন যেদিন পতন হয়ে যায়, সরকার পতন হয়ে যাবে, সেই দিনও তার কিছু লাইভে এসে তিনি কিছু কথা বলেছে যেগুলো সম্পূর্ণ আওয়ামী লীগের পক্ষে। আবার যখন তিনি মানে পতন হয়ে গেল, 5ই আগস্ট পতন হলো, সেই দিনও কিন্তু তার একটা রূপ দেখেছি। তার ফেসবুকে একটা লাইভ করেছে, সেখানেও আমরা কিন্তু তার একটা কিছু রূপ দেখেছি। তো কথা হচ্ছে আসিফ নজরুলের কতটা ভালো মানুষ তিনি, সেটা মানে আপনার সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও তিনি সার্চ করে গত কয়েকদিন আগে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তার মানে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর প্রতিবাদও তিনি করেছেন। মানে কে করেছে? আসিফ নজরুল করেছে। যতই করুক না কেন ভাই, একবার 2 নাম্বারে ধরা খেয়ে গেলে যতই মানুষের মধ্যে ওরকম তুমি 1000 বার চেষ্টা করলেও মানুষের মনের মধ্যে ঢোকা সম্ভব হয় না। তো আসিফ নজরুল যতই বাটপারি করুক, ভালো সাজুক না কেন, জীবনও ভালো মানুষকে সাজতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ অলরেডি এই আসিফ নজরুলকে চিনে ফেলেছে। আসিফ নজরুল কিরকম একটা লোক সেটা ভালো করে এই দেশের মানুষ, জনগণ, সাধারণ মানুষ সবাই কিন্তু চিনে ফেলেছে।
তো যাক বা আমার সমস্যা কি, আমার কোনো সমস্যা নেই ভাই, আমার এই বিষয়ে কোনো সমস্যা নেই। একজন মন্ত্রী সে এখন যদি ভালো হয়ে যায় হতেও পারে, কিন্তু এখনো সে ভালো হয়ে যায় নাই। একটা কথা মনে রাখবেন, আসিফ নজরুল সে কিন্তু এখনো ভালো হয়ে যায় নাই, এটা মাথায় মনে রাখবেন। কারণ একটা কথা আছে, অস্ত্র ট্রেনিং দিলে কিন্তু অস্ত্র জমা দিলেও ট্রেনিং কিন্তু জমা দিতে পারে না, ট্রেনিং কিন্তু তার ভিতরে থেকে যায়। তো যাক, আর কোনো কথা নেই, এই কথা যারা জ্ঞানী তারাও সেই কথার মাধ্যমে অনেক কিছু শিখে ফেলবে বা বুঝে ফেলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিসসালাম ও তার মা হাজরা আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজরা আলাইহিসসালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিসসালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিসসালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিসসালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিসসালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।